ডোনাল্ড ট্রাম্প বা তার ফ্যামিলি কি ইনসাইডার ট্রেডিংয়ের সাথে যুক্ত? ওনার প্রতি রবিবার বড় বড় ঘোষণা করার, যার ফলে মার্কেটে বড়সড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, তার পিছনে কি ওনার কোনো বড়সড় অভিসন্ধি রয়েছে? যেখান থেকে উনি ডিরেক্টলি স্টক মার্কেট থেকে ইনভেস্ট করতে পারেন বা টাকা তুলতে পারেন বা প্রফিট করতে পারেন। এখানে ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ প্রেসিডেন্ট তো স্টক মার্কেট ডিরেক্টলি ইনভেস্ট করতে পারবেন না, তাহলে কে ওনার সহযোগী যার থ্রুতে উনি এটা করতে পারছেন? আজকের এই ভিডিওতে আমরা এরকম একটা কনস্পিরেসি থিওরি নিয়ে কাজ করব, কথা বলবো, যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং এই ভদ্রলোক, এনার পরিচয় আমি একটু পরেই দেবো, এই দুজনাকার নিয়ে আমরা আলোচনা করবো, এই দুজনাকার সম্পর্ক এবং কিভাবে এই থিওরিটা এস্টাবলিশ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে ইচ্ছা করে এমন কিছু ডিসিশন উনি প্রতি রবিবার বা প্রতি ছুটির দিনে অ্যানাউন্স করেন, যার ফলে গ্লোবাল মার্কেটে বড়সড় হালচাল হয়, কখনো বেড়ে যায় বা কখনো কমে যায়। এই নিয়ে আজকের এই টোটাল ভিডিও। তো আজকে প্রথমেই আসি যে আমাদের যে থিওরির কথা বললাম, যে প্রতি রবিবার উনি যে মার্কেটে বড়সড় ঘোষণা করেন, যার জন্য মার্কেট ম্যানুপুলেশন হয়, এবং এই ম্যানুপুলেশন কনস্পিরেসি থিওরি নিয়ে আজকের এই ভিডিও। প্রথম যেটা, সেটা হচ্ছে কি পার্সন, যে ভদ্রলোকের কথা প্রথমে বলেছিলাম, সেই ভদ্রলোক কে? উনি হলেন ডোনাল্ড ট্রাম্পের জামাই। ওনার নাম জারেদ কুশনার। উনি ডোনাল্ড ট্রাম্পের জামাই। উনি কে? উনি ডিরেক্টলি কোনো ডোনাল্ড ট্রাম্পের কোনো অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট নন, কোনো ক্যাবিনেট পোস্টে নেই, কিন্তু উনি অ্যাডভাইজারি পোস্টে আছেন। উনি মিডল ইস্টের অ্যাডভাইজার ডোনাল্ড ট্রাম্পের। কাজেই মিডল ইস্ট সম্পর্কে ওনার হাতে প্রচুর ইনফরমেশন আছে এবং প্রচুর সিক্রেট উনি জানেন, যেগুলো শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনেরই জানার কথা। এবার ওই যে কুশনার যার কথা বললাম, ওনার বিজনেস কি, ওনার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। ওই যে কুশনার বললাম, ওনার মেন বিজনেস হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস বা বাড়ি, অফিস, এই ধরনের বানানোর বিজনেস, যে বিজনেসে ডোনাল্ড ট্রাম্প অলরেডি ছিলেন। তো ওনার এই বিজনেসটা চলছিল, এই বিজনেসটা চলার সাথে সাথে ওনার আরেকটি বিজনেস উনি যোগ দেন, তার নাম হচ্ছে যে অ্যাফিনিটি পার্টনার্স। অ্যাফিনিটি পার্টনার্স কি? তারা এমন একটা সংস্থা যারা ডিরেক্ট ইকুইটি মার্কেট নিয়ে কাজ করে, অর্থাৎ যে স্টক মার্কেটের কথা আমি বলছি, সেই মার্কেটের সঙ্গে উনি ডিরেক্টলি যুক্ত হচ্ছেন এই অ্যাফিনিটি পার্টনার্সের থ্রুতে। কেন উনি অ্যাফিনিটি পার্টনার্স করলেন? তার কারণ হচ্ছে যে ওনার যে কোর বিজনেস ছিল, যেটা কুরসান কোম্পানি ছিল, এই কোম্পানি একটা সময় ডেট এত বেশি বা ধার এত বেশি বেড়ে গিয়েছিল যে তারা রিফাইন্যান্সিং করতে পারছিল না। সেই জায়গায় ও দ্বিতীয় কোম্পানি অ্যাফিনিটি পার্টনার্স তৈরি করে, এবং এই জায়গা থেকে ওনাকে অ্যাফিনিটি পার্টনার্সে যারা পয়সা দিয়ে সাহায্য করে, তার হচ্ছে সৌদি আরব, বা এখানেও কিন্তু সেই মিডল ইস্টে কানেকশন আমরা পাচ্ছি। অর্থাৎ ওনার এই মেন কোম্পানিকে বাঁচাতে ওনার সেকেন্ড যে কোম্পানি, সেখান থেকে উনি কিন্তু ফান্ডিং তুলেছিলেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এর পরের যে কনসেপ্টটা আমি বলতে চাইছি, সেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা ভালো করে বুঝতে হবে যে অ্যাফিনিটি পার্টনার্স কাজ কি করে। অ্যাফিনিটি পার্টনার্স মেনলি ইকুইটি মার্কেটে প্রাইভেট কোম্পানির সাথে সেটেলমেন্ট করে, ক্রস বর্ডার সেটেলমেন্ট, মানে ইউএস বা মিডল ইস্টের যে কোনো কোম্পানির সাথে ওদের সেটেলমেন্ট হয়, মানে এমন কিছু সেটেলমেন্ট করে যেটা স্টক মার্কেটে নয়, স্টক মার্কেটের বাইরে সেই সেটেলমেন্টগুলো করা হয়, এবং লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমে ওনারা তাদের এজ বা তাদের প্রফিট তারা গেন করে। এখন এই যে অ্যাফিনিটি পার্টনার্সের স্পেসিফিকেশন কোথায়, মানে স্পেশালিটি কোথায়, ওরা কিভাবে অন্যান্য কোম্পানির থেকে বেটার পারফর্ম করে? সব থেকে বড় হচ্ছে পলিটিক্যাল কানেকশন। ওনার শ্বশুরমশাই প্রেসিডেন্ট অফ ইউএসএ, কাজে ওনার একটা পলিটিক্যাল কানেকশন এক্সট্রা থাকবেই। তার ফলে উনি অনেক এক্সক্লুসিভ ডিল পান, এবং গ্লোবাল ক্যাপিটাল মার্কেটে ওনার বিশাল বড় একটা নেটওয়ার্ক রয়েছে, যার দুটো কারণ, একটা পয়সাওয়ালা মিডল ইস্ট এবং ইউএস প্রেসিডেন্টের জামাই, এই দুটো কম্বিনেশনের জন্য ওনার একটা বিশাল বড় একটা নেটওয়ার্ক রয়েছে, যেই নেটওয়ার্কটাকে উনি কাজে লাগিয়ে এই সমস্ত ডিলগুলো করতে থাকেন। এর সাথে জিওপলিটিক্যাল কি সম্পর্ক? আজকে যে থিওরেমটা উঠে আসছে ওনার, যে উনি স্টক মার্কেটে হয়তো বা ম্যানিপুলেট করছেন, সেই থিওরেমটা কেন উঠে আসছে? জিওপলিটিক্সে কি সম্পর্ক? ডিরেক্টলি কোনো সম্পর্ক নেই, কিন্তু ইনডিরেক্টলি বিশাল বড় সম্পর্ক। কারণ ওনাকে ভুললে চলবে না, উনি একজন ইকুইটি ডিলার, যেমন সেরকম উল্টো দিকে উনি কিন্তু একজন অ্যাফিনিটি পার্টনার্সের একজন শেয়ার হোল্ডার হিসাবে উনি কিন্তু ইকুইটি মার্কেট নিয়ে ডিরেক্টলি কাজ করছেন। নট অনলি দ্যাট, উনি কিন্তু ইউএস প্রেসিডেন্টের মিডল ইস্টের অ্যাডভাইজার, অর্থাৎ মিডল ইস্ট সম্পর্কিত যে সমস্ত ঘটনা বা যে সমস্ত ফ্লো চলছে, যে কাজ হচ্ছে, কখন যুদ্ধ করতে হবে, কখন হবে না, কখন পিস স্টক হবে, এই সমস্ত ব্যাপারে ওনার কিন্তু ডিরেক্টলি ইনভলভমেন্ট থাকছে। এবং
অনেক বেশি এক্সক্লুসিভ খবর আছে, যে খবরগুলো কিন্তু শুধুমাত্র ওনার কাছেই থাকছে, অন্য কারো কাছে থাকছে না। এর ফলে কি প্রফিট কি লস, কেন আমি কথাগুলো বলছি, অবশ্যই আসবো সে ব্যাপারে। পরের স্লাইডে আমি দেখাবো যে মার্কেট ম্যানুপুলেশন কি করে হচ্ছে। অ্যাকচুয়ালি উনি ডিরেক্টলি মার্কেট ম্যানুপুলেশন করতে পারেন না, কারণ এটা ইললিগাল, এটা ইউএসএতে বা ইন্ডিয়াতেও ইললিগাল, তো ডিরেক্টলি মার্কেট ম্যানুপুলেশন করতে পারেন না। কিন্তু উনি কি পারেন, ইনসাইডার ট্রেডিং করাতে পারেন, প্রাইস রিগিং করাতে পারেন, ফেক নিউজ ছড়াতে পারেন। তাহলে ইনসাইডার ট্রেডিং উনি যদি করেন, ইনসাইডার ট্রেডিং মানে কি, মানে হচ্ছে যে আজকে সাপোজ আমি একটা ইনফরমেশন জানি, সাপোজ আমি জানি যে কালকে পিস টক হওয়ার কথা ইউএসের সাথে ইরানের, কাজে তার আগে আমি বিভিন্ন জায়গাতে আমি সাপোজ আমি ন্যাচারাল অয়েলের কথা বলছি, ন্যাচারাল গ্যাস বা ক্রুড অয়েলের কথা বলছি, ক্রুড অয়েলে আমি জানি যে পিস স্টক হবে, তার আগে ক্রুড অয়েল আমি বড় পরিমাণে সেল করে রেখে দিলাম। যখন পিস স্টকের ঘোষণা হলো তখন ক্রুড অয়েলের দাম নিচের দিকে এলো, তখন আমি কিনে নিলাম, তখন কি হলো, আমি কিন্তু শর্ট সেলিং করে হিউজ পরিমাণে টাকা কিন্তু আমি কামাতে পারলাম। বা আজকের দিনে মার্কেটে যেমন সিচুয়েশন চলছে এখন, হয়তো যে এই যে পিস স্টকটা চলছিল ইসলামাবাদে পাকিস্তানে, সেটা হয়তো আমি জানতাম যে এর সাকসেসফুল হবে না, কারণ পাকিস্তানকে দিয়ে কিছুই হবে না, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা হতেই পারে যে আমরা তার আগে অনেক স্টকে আমরা লোয়ার পজিশন বা শর্ট সেলিং করে রাখলাম, আজকে দিন যখন মার্কেট নিচের দিকে ওপেন হলো তখন আমি ওখান থেকে বেশি বেরিয়ে গেলাম। কাজে এভাবে কিন্তু ইনসাইডার ট্রেডিং করা যায় বা প্রাইস রিগিং করা যায় এবং ফেক নিউজ ছড়ানো যায়। এই যে কখন যুদ্ধ হবে, কখন অ্যাটাক করছে, হয়তো একটা ফেক নিউজ আমি ছড়ালাম, যেহেতু উনি একজন এত বড় পদে রয়েছেন সেহেতু এটা হতেই পারে যে উনি যে বাইটটা দেবেন, উনি যে স্টেটমেন্টটা দেবেন, সেই স্টেটমেন্টের ক্রেডিবিলিটি অনেক বেশি। উনি সাপোজ বললেন যে আমরা পরবর্তী 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে ইরানে যুদ্ধ বা ড্রোন অ্যাটাক করতে চাচ্ছি, তো সেখান থেকে একটা প্রাইসের বিপুল পরিমাণে হাইক আসবে মার্কেটে, প্রাইস নিচের দিকে চলে আসবে, বিভিন্ন যে ডিফেন্স সেক্টর ডিফেন্স স্টকগুলো সেগুলো প্রাইস হাইক আসবে, উনি সেই স্টকগুলোর তার সুন্দর করে তার পজিশন নিয়ে রাখলেন এবং সেখান থেকে উনি কিন্তু প্রফিট জেনারেশন করতে পারবেন, এরকম একটা পসিবিলিটি কিন্তু থেকে যাচ্ছে। রেগুলেশন আমি বললাম যে এর ফলে মানে উনি যদি প্রাইস দিকিং বা এই সমস্ত ডিরেক্টলি করে থাকেন তাহলে ওনার জেল ফেল হতে পারে, এগুলো নিয়ে আমি বিশেষ করে আলোচনা করছি না, ওনার হতে পারে কিন্তু ওনার কিছুই হবে না, কারণ উনি একটা এমন জায়গায় বসে আছেন যেটা ক্রিম জায়গা, যেখানে পুলিশ বা অন্য কেউ সেভাবে পৌঁছাতে পারবে না। এবার ওনার ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স কোথায় রয়েছে, এটাকে গ্রে জোন হিসাবে দেখানো হচ্ছে, কারণ এর কিন্তু ডিরেক্ট কোনো প্রমাণ নেই, এটা একটা থিওরেম জাস্ট, যে উনি এই সমস্ত পলিসি হিন্টের ক্ষেত্রে, মিডিয়া ন্যারেটিভ বা জিওপলিটিক্যাল টেনশনের ক্ষেত্রে উনি কিন্তু একটা বিপুল পরিমাণে এজ পাচ্ছেন, যেখান থেকে উনি পুরো ব্যাপারটাকে ম্যানুপুলেট করতে পারছেন। জিওপলিটিক্যাল হিন্ট মানে বললাম যে হয়তো আজকে এই জায়গায় বলা যে 2 ঘন্টার মধ্যে ড্রোন অ্যাটাক হবে, সেটা ওনার একটা জিওপলিটিক্যাল বা একটা পলিসি হিন্ট উনি দিয়ে দিলেন। মিডিয়া ন্যারেটিভ, আজকে যে পিস স্টকের ঘটনাটা ঘটছে, যে পিস স্টকে কথাবার্তা চলছে, তার একটা ন্যারেটিভ আসছে যে ইউএস জিতে গেছে, ইরান হেরে গেছে, এরকম ন্যারেটিভ একটা বানানোর চেষ্টা হচ্ছে। তাহলে এই ন্যারেটিভ যখন বানানোর চেষ্টা হচ্ছে ইউএস জিতে গেছে, তখন মার্কেট অনেকটা স্টেবল হয়ে যাচ্ছে, না ইউএস যদি জিতে যায় তাহলে ইউএস সবাইকে প্রিভেল করছে, অর্থাৎ মার্কেট অনেকটা স্টেবিলাইজ জায়গায় চলে আসছে, সেই জায়গায় লোকে ইনভেস্ট করতে ভরসা পাচ্ছে। জিওপলিটিক্যাল টেনশন, উনি জিওপলিটিক্যাল টেনশনটাকে কমাবেন কি বাড়াবেন, নতুন করে ইরানকে অ্যাটাক করবেন কি করবেন না, এই সমস্ত নিউজ উনি বাইরে লিক করছেন এবং সেই লিকগুলো আমি ওনাকে মানে উনি করছেন মানে ওনার কথা বলছি না, করানো হচ্ছে, এভাবে বলতে চাইছি আমি, করানো হচ্ছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে একটা ব্রডার ন্যারেটিভ তৈরি হচ্ছে, যার ফলে স্টক মার্কেট কিন্তু সেই অনুসারে ওঠানামা করছে, কারণ ইউএস যতই হোক একটা এখনো অবধি বিশাল বড় জায়েন্ট। ক্লিয়ার? তো এই যে ন্যারেটিভ তৈরি করার ফলে কি হচ্ছে, অনেক সেক্টর যেমন অয়েল সেক্টর, ডিফেন্স সেক্টর, ন্যাচারাল গ্যাস সেক্টর, আচ্ছা তারপরে হতে পারে এলপিজি, এলএনজি, তারপরে ওটা হচ্ছে অটো সেক্টর, এরকম প্রচুর সেক্টর রয়েছে যেই সেক্টরগুলো ডিরেক্টলি এখান থেকে কিন্তু ম্যানুপুলেটেড হচ্ছে বা প্রাইস ম্যানুপুলেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে উনি লিগাল বাউন্ডারির বাইরে থেকে কিন্তু এগুলোকে করার চেষ্টা করছেন, শুধুমাত্র ইনসাইডার ইনফরমেশনকে বাইরে সময় মতো নিয়ে এসে বা সেটাকে ঠিকঠাক করে ম্যানুপুলেট করার জন্য। ঠিক আছে, তো ওনার রিয়েল প্রফিট মেকানিজম কি, উনি কীভাবে এক্স্যাক্টলি প্রফিট করছেন, এই যে অ্যাফিনিটি পার্টনার্স প্রফিট করছে কি করে, চিপ ভ্যালুয়েশন এন্ট্রি, মানে আজকে আমি সাপোজ কোনো একটা স্টক চলছে, সাপোজ কোনো একটা স্টকের কথা বলছি, সাপোজ ডিফেন্স সেক্টর কোনো একটা স্টক, ঠিক আছে, সেই স্টকটা হয়তো আজকে চিপ ভ্যালুয়েশনে উনি এন্ট্রি নিচ্ছেন এবং তারপরে হয়তো সেই সেক্টরে সেই স্টকটাকে উনি এমন একটা নিউজ স্প্রেড করছেন, সাপোজ আমি কোনো ড্রোনের কথা বলছি, যারা ড্রোন বানায়, ঠিক আছে, তো তারা একটা স্টকে উনি চিপ ভ্যালুয়েশনে এন্ট্রি নিচ্ছেন, তারপরে সেই ড্রোন দিয়ে উনি একটা কোনো দেশকে ইরানকে অ্যাটাক করতে গেলেন এবং ইরানকে উনি অ্যাটাক করে বেরিয়ে এলেন, তো এই ঘটনার ফলে ওই ড্রোনের ক্রেডিবিলিটি অনেক বেড়ে গেল, তাহলে ওই ড্রোনের স্টকের দাম কিন্তু অনেক বেশি উঠে যাবে। তো এইভাবে চিপ ভ্যালুয়েশন এন্ট্রি করছেন এবং বেরিয়ে যাচ্ছেন, প্রফিট নিয়ে বেরিয়ে যাচ্ছেন। স্ট্র্যাটেজিক ডিল, আজকে ইরানের সঙ্গে যুদ্ধ হবে,
ঠিক আছে, ইরানের সঙ্গে যুদ্ধ হবে এই ধারণার উপর বেস করে, এই ইনফরমেশন ওনার কাছে আছে। তো এই ইনফরমেশনের উপর বেস করে উনি অনেক স্ট্র্যাটেজিক ডিল করতে পারেন, যেটা উনি কম দামে করে বেশি দামে ছাড়তে পারেন এবং লং টার্মের এক্সিট উনি নিতে পারেন। এই সমস্ত কিছু থেকে উনি কিন্তু ডিরেক্টলি নয় ইনডিরেক্টলি কিন্তু অনেক প্রফিট উনি কিন্তু করছেন। এবং বলা হচ্ছে অনেক জায়গায় এই কথাটা বারবার চলছে যে স্টক মার্কেট থেকে ডোনাল্ড ট্রাম্প বা ওনার ফ্যামিলি যে পরিমাণ টাকা কামিয়েছে এটা একটা হিউজ পরিমাণ টাকা। আমি জানি না, হয়তো ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর হয়তো এরকম ধরনের কিছু খোলাসা হতে পারে, কিন্তু যদি উনি চেয়ার আসেন তখন যেটা হবে না। তো এই একটা থিওরি কিন্তু মার্কেটে চলছে, যেটা কিন্তু একটা খুব বড়সড় মার্কেট ম্যানিপুলেশন থিওরি। এতদিন পর্যন্ত আমরা ভারতে দেখেছিলাম যে স্ক্যাম 1992 দেখানো হচ্ছে, হর্ষদ মেহতা স্ক্যাম, ঠিক আছে, এরকম বহু স্ক্যাম আমরা জানি। কিন্তু এরকম বড় লেভেলের স্ক্যাম যেখানে এত বড় ইউএস প্রেসিডেন্ট বা তার মতো ক্ষমতাশালী লোক যিনি পুরো স্ক্যামটাকে লিড করছেন বা বলা হচ্ছে উনি লিড করছেন, ঠিক আছে, তো সেটা কিন্তু যদি ভারতে যদি মানে বাইরে আসে জিনিসটা খবরটা, তাহলে কিন্তু এটা একটা বিশাল বড় স্ক্যাম হয়ে দাঁড়াবে। আমি জানি না এটা ক্রেডিবিলিটি কতটা, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ঘটনাটা সত্যি যে ইউএস প্রেসিডেন্ট অলওয়েজ সবসময় চেষ্টা করেন ছুটির দিনে কোনো ঘোষণা করতে, কোনো বড় ঘোষণা যার পরের দিন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়। এবং এটা দেখা যায় যে এই গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের আগে বড়সড় পরিমাণ পজিশন কিন্তু ট্রেডের দিকে নেওয়া আছে এবং বড়সড় প্রফিটে কিন্তু পজিশনগুলো ক্লোজ করা হচ্ছে। এই ব্যাপারটাও কিন্তু ফেলে দেওয়ার নয়, কাজেই জাস্ট এটা একটা থিওরেম, এর কোনো প্রপার কিন্তু এভিডেন্স এখনো পর্যন্ত হাতে আসেনি বা কেউ জানে না। কিন্তু এটা যদি হাতে আসে বা এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা মার্কেটের জন্য খুবই ব্ল্যাক ডে বা সেটা কিন্তু মার্কেটের জন্য খুবই খারাপ হবে।